সুপ্রিয় শ্রোতা, হাঁটি হাঁটি পা পা করে আমরা যে পথ চলা শুরু করেছিলাম, আপনাদের আন্তরিকতা আর সহযোগিতা পেয়ে সেই হাঁটি হাঁটি পা পা করেই আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। আমরা ইতোমধ্যে আপনাদের জন্য কিছু আদিভৌতিক ভৌতিক প্রেতাত্মা সংক্রান্ত রহস্য গল্প পড়েছি। এখন আমরা কিছু ডিটেকটিভ কাহিনী পড়তে চাই। আপনাদের সহযোগিতা পেলে আপনাদের কিছু শার্লক হোমস থেকে ডিটেকটিভ কাহিনী পড়ে শোনাবো। আজকে যে ডিটেকটিভ কাহিনীটা আমি পড়ছি সেটি শার্লক হোমসের বসকম ভ্যালি মিস্ট্রি। শুরু করছি বসকম ভ্যালি মিস্ট্রি। দিন দুইকের জন্য বসকম ভ্যালি যেতে পারবে? লেস্টারে তলব পড়েছে। প্যাডিংটন থেকে 11:30 গাড়ি আছে। স্ত্রীকে নিয়ে তালাশ করতে বসে হোমসের এই টেলিগ্রামটা পেলাম। হোমসের ব্যাপারে স্ত্রী উৎসাহের অবস্থা, সুতরাং ঝটিতি জিনিসপত্র গুছিয়ে নিয়ে যথাসময় স্টেশনে উপস্থিত হলাম। হোমস আমার প্রতীক্ষাতেই ছিল। অতঃপর একসঙ্গে ট্রেনে চেপে বসলাম। কামরাটা ফাঁকা। যাত্রী বলতে আমরা দুজন। এক গাদা কাগজ খুলে নিয়ে বসলো বন্ধুগণ। মাঝে মাঝে কি সব খুঁজে নিতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর কাজ শেষ হলে কাগজের তারা বাঙ্কের উপর ছুড়ে ফেলে দিয়ে আমার দিকে ঘুরে বসলো। যে কেস খুব সহজ বলে মনে হয়, জটিলতা তার মধ্যেই লুকিয়ে থাকে। এই কেসটাও মনে হচ্ছে খুব সহজ, কিন্তু পিতৃ হত্যার অভিযোগ, রীতিমতো খুনের মামলা, কিন্তু তলিয়ে দেখার মতো অনেক বিষয় রয়েছে। শোনো তাহলে। হু হু হাওয়া কেটে ছুটেছে ট্রেন। নির্জন কামরায় মুখোমুখি বসে হোমসের বিলিং শুনতে লাগলাম। হোমস বলতে লাগলো, বস্টন ভ্যালির সবচেয়ে বড় জায়গিরদার হলেন জন টার্নার। ভদ্রলোক অস্ট্রেলিয়ান ছিলেন। অনেক টাকা রোজগার করে এনে জমি জমা কিনে এখন চাষাবাস করছেন। অস্ট্রেলিয়ায় থাকতে ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল চার্লস ম্যাকার্থি নামে একজন ছিল। এখানে তিনি মিস্টার টার্নারের নিকটতম প্রতিবেশী। টার্নার একটা গোলা বাড়ি ভাড়া করে দিয়েছিলেন তাকে। বন্ধুর তুলনায় অবস্থাপূর্ণ হলেও তিনি সহজভাবে মেলামেশা করতেন। দুজনেই বিপত্নী। টার্নারের এক মেয়ে, ম্যাকার্থির এক ছেলে। দুজনেরই বয়স 18। এদের দুজনের কেউই প্রতিবেশীদের সঙ্গে বড় একটা মেলামেশা করতেন। টার্নারের বাড়িতে কাজের লোক 6 জন, ম্যাকার্থির 2 জন। গত সোমবার 3রা জুন বিকেল 3টা নাগাদ ম্যাকার্থি বস্টন হ্রদে যান। যাবার সময় চাকরকে বলে যান তার সঙ্গে নাকি দেখা করার কথা আছে, তারপর আর তিনি বাড়ি ফিরবেন। গোলাবাড়ি থেকে হ্রদের দূরত্ব 60 মাইল। যাওয়ার পথে দুজন দেখেছে ম্যাকার্থিকে। একজন এক বুড়ি, অন্যজন বাগানের মালিক। ম্যাকার্থির অনেকটা পেছনে তার ছেলে জেমসকেও যেতে দেখা গেছে। জেমসের হাতে বন্দুক ছিল। বনের মধ্যে সেই সময় ফুল তুলছিল মালির মেয়ে। ব্যাপারটা তারও চোখে পড়েছে। দুজনে কথা কাটাকাটি হচ্ছিল। ছেলেকে খুবই মারমুখী মনে হচ্ছিল। ভয় পেয়ে মেয়েটা দৌড়ে এসে মাকে সব ঘটনা বলতে শুরু করেছে। এমন সময় হন্তদন্ত হয়ে ছুটে এসে জেমস বলল তার বাবা হ্রদের ধারে পড়ে আছে। জেমসের তখন বিহবল অবস্থা। হাতে বন্দুক নেই, মাথাও টুপি শূন্য, আস্তিনে কাঁচা রক্তের দাগ। জেমসের সঙ্গে হ্রদের ধারে গিয়ে দেখা যায় ম্যাকার্থির মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে। খুব ভারী ভোঁতা ধরনের কোনো অস্ত্র দিয়ে আঘাত করে মাথার খুলি ফাটিয়ে দেওয়া হয়েছে। বন্দুকের কুদো দিয়ে আঘাত করলে যেরকমটা হতে পারে, আঘাতটা সেরকমের। বন্দুকটাও পাওয়া গেছে খানিকটা তফাতে ঘাসের উপরে। অতঃপর ছেলেকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছে। টার্নারের মেয়ে স্কটল্যান্ড ইয়ার্ডের লেস্ট্রেটকে দিয়ে তদন্ত করাচ্ছে। হালে পানি না পেয়ে শেষমেশ লেস্ট্রেট আবার স্মরণ করেছে। কিন্তু ঘটনা যা তাতে তো বোঝা যাচ্ছে জেমসই দায়ী। না ভায়া, উভয়ে ভাষা ভাষা দেখলে চলবে না। পারিপার্শ্বিক পরিস্থিতির বিচার ব্যবস্থা করার মতো বিষয় অনেক রয়েছে এই কেসে। লেস্ট্রেটের চোখে পড়েনি এমন কিছু আমার চোখে পড়তে পারে। যেমন ধরো, একটা উদাহরণ দিচ্ছি। তোমার শোবার ঘরের জানালাটা যে ডান দিকে লেস্ট্রেটের, হয়তো এই ব্যাপারটা নজর এড়িয়ে যাবে, কিন্তু আমার চোখে ধরা পড়েছে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সত্যি তো জানালা তো ডান দিকেই, কিন্তু জানলে কি করে? তোমার অভ্যাসগুলোর সঙ্গে যে পরিচয় হয়েছে আমার। মিলিটারিতে থাকার ফলে প্রতিদিন দাড়ি কামানোর তোমার অভ্যাস দাঁড়িয়ে গেছে। এইসব মাসে রোদ্দুরে দাঁড়িয়ে দাড়ি কামাও, কিন্তু দেখছি দাড়ি সেভাবে কামানো হয়নি। তার মানে যে জানালায় দাঁড়াও সেখানে রোদ থাকে না সকালে, সে কারণেই ব্যাপারটা আমার নজরে পড়েছে। খতিয়ে দেখলে এমন গুরুত্বপূর্ণ অনেক কিছু আবিষ্কার হয়ে পড়ে ভাইয়া। সে কেসেও সে সুযোগ আছে। কিরকম শুনুন।
প্রথমেই নজরে আসছে ছেলের বক্তব্য। তাকে গ্রেপ্তার করা হয়েছে অফিসদল থেকে কোলাবাড়িতে ফিরে যাওয়ার পর। সে সময় সে নাকি বলেছে সে জানতো যে তাকে গ্রেপ্তার করা হবে এবং তারপরেই বলেছে খুন সে করেনি। ভাইয়া, পাগলকে পাগল বললেই খেপে যায়। গ্রেপ্তারের সময় মেজাজ দেখানোই অপরাধীর সাধারণ লক্ষণ। কিন্তু সেরকম কিছু না করে সোজা কথাটা সে সোজাভাবেই বলতে চেয়েছে। অর্থাৎ তার সঙ্গে কথা কাটাকাটির পরই বাপ খুন হয়েছে। স্বাভাবিকভাবে সকলেই বলবে খুনি সেই। কিন্তু ছেলেটা যে নির্দোষ এখনই হলফ করে বলতে পারি। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি তো সম্পূর্ণই তার বিরুদ্ধে। তা হতে পারে। আর আমার কাজও তো সেখানেই। দেখো, গ্রেপ্তারের পর ঘটনা সম্পর্কে ছেলের জবানবন্দি। সে বলেছে, ৩ দিন পর যখন বাড়ি ফিরলাম তখন বাবা বাড়ি ছিলেন না। কিন্তু কিছুক্ষণ পরেই বাবা বাড়ি ফিরলেন। গাড়ি থেকে নেমেই আবার হনহন করে বেরিয়ে গেলেন। কোন দিকে গেলেন বুঝতে পারলাম না। খানিক পরে আমিও বন্দুক হাতে বেরিয়ে পড়লাম হ্রদের ধারে খরগোশ শিকার করব বলে। পথে মালির সাথে দেখা হলো। মালি বলেছে আমি বাবার পেছনে পেছনে নাকি যাচ্ছিলাম। কথাটা সে ঠিক বলেনি, কেননা আমি জানতামই না বাবা আমার সামনে আছে। হ্রদের কাছাকাছি হতে একটা কু ডাক শুনতে পেলাম। শব্দটা আমার পরিচিত। বাবা ওভাবে আমাকে ডাকেন। আমিও বাবাকে ডাকি। আমি হ্রদের ধারে গিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে যেন অবাক হলেন, রেগে গিয়ে তেড়ে এলেন। বাবার মেজাজ খুবই উগ্র। আমি তাই কথা না বাড়িয়ে বাড়ির পথ ধরলাম। কিছু দূর এগিয়েছি, এমন সময় পিছনে বিকট চিৎকার শুনতে পেলাম। দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে রয়েছেন। সাংঘাতিকভাবে জখম হয়েছে মাথাটা। বন্দুকটা ছুঁড়ে ফেলে দিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। দুই একটা কথা যেন কি বলবার চেষ্টা করে বুঝতে পারলাম না। মনে হলো ইঁদুর সম্পর্কে কিছু। সঙ্গে সঙ্গে বাবা মারা গেলেন। কাছেই বাড়িটা মিস্টার টার্নারের। ছুটে গিয়ে সবকিছু জানালাম। আমি ভালো করে জানি বাবার কোনো শত্রু নেই, বন্ধুও বিশেষ নেই অবশ্য। তবুও বাবা এভাবে খুন হলেন কি করে বুঝতে পারলাম না। ওয়াটসনের পর করোনারের জিজ্ঞাসার উত্তরে কথাগুলো তুমি শোনো। করোনার জিজ্ঞেস করে, ইঁদুর সম্পর্কে বাবা কি বলেছিলেন বুঝতে পেরেছিলেন? না, মনে হয় ভুল বকছিলেন। বাবার সঙ্গে তোমার ঝগড়া হয় কি নিয়ে সে কথা বলবো না। তার সঙ্গে এ ব্যাপারে কোনো সম্পর্ক নেই। সেটা বিচারের দায়িত্ব কোর্টের। না বললে তোমার ক্ষতি হবে। কিছু যায় আসে না। তুমি বলেছ কুডাক দিয়ে বাবা তোমাকে ডাকতেন, কিন্তু তুমি যে বাড়ি ফিরেছ তা তো তিনি জানতেন না। তাহলে ডাকলেন কেন? ঘাবড়ে গিয়ে জেমস উত্তর দিল, তা বলতে পারবো না। পেছনে চিৎকার শুনে তুমি বাবার কাছে ছুটে এসেছিলে। সেই সময় সন্দেহজনক কিছু দেখেছিলে? ২-১ মিনিট চিন্তা করে জেমস জবাব দেয়, আমার তখন পাগলের মতো অবস্থা। কোনো দিকে খেয়াল করার মতো মন ছিল না। তবে মনে হচ্ছে সেই সময় যেন বাঁদিকে ধূসর রঙের কি একটা পড়েছিল, একটা আলখেল্লার মতো। তবে বাবার পাশ থেকে উঠে দাঁড়িয়ে সেটা আর চোখে পড়েনি। মিস্টার টার্নারের বাড়ি যাওয়ার সময় তার আগেই দেখলাম সেটা নেই। জিনিসটা তোমার কি বলে মনে হয়? কাপড়ের মতো কিছু। বাবার মৃতদেহের বেশ খানিকটা দূরেই ছিল। কত দূরে মনে হয়? প্রায় ১২ গজ তফাতে। বন থেকে কত দূরে? একই রকম ভাবে। তুমি থাকতে থাকতে এই জিনিসটা উধাও হয়ে গেল, তুমি কিছুই জানতে পারলে না। আমি সেদিকে পিছন ফিরে বসেছিলাম। জেরার বিবরণ পড়া শেষ করে জিজ্ঞাসু দৃষ্টিতে হোমস আমার দিকে তাকালো। বললাম, করোনার ঠিক ঠিক পয়েন্টেই জিজ্ঞাসা করেছেন। বাবা তাকে বাড়ি ফিরে আসতে দেখেনি, তাহলে ডাকলো কেন? দ্বিতীয়ত, ঝগড়ার বৃত্তান্ত চেপে যাওয়া। তারপর মরবার আগে ইঁদুর সম্বন্ধে কিছু বলতে চেয়েছিল। ছেলেটা মানে কিছু বুঝতে পারে। হোমস সহসে বলল, পয়েন্টগুলো বড় রকমের অসঙ্গতি তা ঠিক, কিন্তু যে মিথ্যে বলে সে সন্দেহের বীজ থাকতে পারে এমন অসঙ্গতি রেখে কখনো কথা বলে না। আর পুরো ব্যাপারটা বানিয়ে বলার মতো কল্পনার শক্তি যদি ছেলেটার থাকতো, স্বচ্ছন্দেই সে ৩টা কাল্পনিক গল্প শুনিয়ে দিতে পারত। আসলে এই অসঙ্গতিগুলোই ছেলেটা যে মিথ্যে বলেনি তার প্রমাণ। যাই হোক, সুইন্ডন পৌঁছে যা করার করা যাবে। রথ শহরে পৌঁছালাম যথাসময়। আমাদের জন্য সরাইখানায় ঘর ঠিক করে স্টেশনে দাঁড়িয়েছিল ইন্সপেক্টর লেস্ট্রেড। ঘরে পৌঁছে চা খেতে খেতে লেস্ট্রেড বলল, গাড়িও ঠিক করে রেখেছি, এক্ষুনি চলুন, অপস্থলে যাওয়া যাক। মেয়েটা আপনার সঙ্গে কথা বলার জন্য অস্থির হয়ে উঠেছে। লেস্ট্রেডের কথা শেষ হতে না হতেই একটা গাড়ি এসে দাঁড়ালো সরাইখানার দরজায়। ঘরে ঢুকলো পরবা সুন্দরী এক তরুণী, চোখে মুখে বুদ্ধির দীপ্তি।
আমাদের দুজনের উপর এক পলক চোখ বুলেই ঠিক চিনতে পারলো হোমসকে। বলল, আপনাকে দেখে এতক্ষণ নিশ্চিন্ত হলাম। এইটুকু বয়স থেকে জেমসকে আমি জানি। ও নির্দোষ, কখনোই খুন করতে পারে না। আমার কথা আপনি অবিশ্বাস করবেন না। ওর জবানবন্দিটা নিশ্চয়ই পড়েছেন। আপনার কি মনে হয়নি ও নির্দোষ? উদ্বেগ উৎকণ্ঠায় এক নিঃশ্বাসে বলে গেল মেয়েটি। হোমস বলল, হ্যাঁ, সেই রকমই মনে হচ্ছে। লেস্টারের দিক তাকিয়ে সঙ্গে সঙ্গে তাচ্ছল্যের সঙ্গে বলল মেয়েটি। আমার কথা কাটলো না? মিস্টার হোমস ঠিকই ধরেছেন, জেমস নির্দোষ। লেস্ট্রেড কি বলতে যাচ্ছিল? মেয়েটি আবার বলে উঠল, বাবার সঙ্গে ঝগড়ার কারণটা জেমস কেন বলতে চায়নি জানেন? প্রসঙ্গটা ছিল আমাকে নিয়ে। জেমসের বাবার ইচ্ছে আমার সঙ্গে ছেলের বিয়েটা হোক, কিন্তু দুজন ছেলেবেলা থেকে ভাই বোনের মতো মানুষ হয়েছি, তাই প্রায় এ নিয়ে বাপ ছেলেতে ঝগড়া হতো। হোমস জিজ্ঞেস করলো, তোমার বাবার মতো মত ছিল বিয়েতে? না, তারও মত নেই এই বিয়েতে। কথা বলতে বলতে সুন্দর মুখটা লাল হয়ে উঠল মিস টার্নারের। তোমার বাবার সঙ্গে কাল একবার দেখা করতে যাবো ভাবছি। বাবা তো অসুস্থ বছর 2 থেকেই। তার উপর এই আঘাতটা বড্ড বেজেছে বাবাকে। ভিক্টোরিয়া থাকতেই বন্ধুত্ব দুজনের। হোমস আগ্রহে জিজ্ঞেস করলো, সোনারপুরেই কাজে ছিলেন? হ্যাঁ, টাকা রোজগার করেছেন ওখানেই। খবরটা জানিয়ে ভালো করলে, আমার কাজে লাগবে। যেখানে জেমসের সঙ্গে নিশ্চয়ই দেখা করতে যাবেন, ওকে বলবেন আমি জানি ও কোনো দোষ করেনি। বলবো, অবশ্যই বলবো। আমি আর অপেক্ষা করব না। আপনার সঙ্গে দুটো কথা বলতেই ছুটে এসেছিলাম। বাবার অবস্থা মোটেই ভালো নয়। বলতে বলতে বিদায় সম্ভাষণ জানিয়ে ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠতে গেল মিস টার্নার। লেস্ট্রেড ঘুম হয়ে বসেছিল। গম্ভীর গলায় পড়ল, মেয়েটাকে মিথ্যা আশা দেওয়াটি কি ঠিক হলো মিস্টার হোমস? জেমসের মুক্তি পাওয়ার কোনো আশাই তো আমি দেখতে পাচ্ছি না। হোমস এসে বলল, জেমসকে খালাস করতে পারবো আমার বিশ্বাস। চলো জেলখানায় একবার তার সঙ্গে দেখা করে আসি। অনুমতি পাওয়া যাবে তো? কেবল আপনি আর আমি দেখা করতে পারবো। ওয়াটসন, তাহলে বেরোচ্ছি আমরা। ঘন্টা 2 মধ্যেই ফিরে আসবো। সঙ্গে গিয়ে ওদের ট্রেনে তুলে দিয়ে এলাম। ঘরে ফিরে এই নিঃসঙ্গ সময়টা বই পড়ে কাভার করবো ভেবেও মন বসাতে পারলাম না। মনটা কেবলই খুনের রহস্যে ঘোরাফেরা করতে লাগলো। ছেলেটা কি সত্যি নির্দোষ? কিন্তু পারিপার্শ্বিক তথ্যাদি সবই ওর বিরুদ্ধে। হোমসের সিদ্ধান্ত ছেলেটা নির্দোষ। হোমসের যুক্তি বিচার অভ্রান্ত বলে আমি বিশ্বাস করি। বাবার কাছ থেকে সরে এসে বাড়িমুখো হবার সময় থেকে আরম্ভ করে আবার চিৎকার শুনে ফিরে যাওয়া পর্যন্ত সময়ের মধ্যেই ভয়াবহ ঘটনাটা ঘটেছিল। আর ছেলেটি যখন বাবার দিকে মুখ করে বসেছিল, সেই সময় কেউ সেখানে এসে নিঃশব্দে পেছন থেকে ধূসর জিনিসটা সরিয়ে নিয়ে যায়। কাজটা কি তাহলে খুনেরই? জিনিসটা আবার কি? আর প্রাণ যাওয়ার মুহূর্তেই বা ইঁদুর ইঁদুর বলে বিড়বিড় করলেন কেন মিস্টার ম্যাকার্থি? বিশেষ কিছু কি বলতে চেয়েছিলেন ভদ্রলোক ছেলেকে? সব কথা সব কটা বিষয় নিয়ে চিন্তা করতে গিয়ে কেমন যেন চটপট যেতে লাগলো। 7 মাস ভাবতে ভাবতে কিভাবে যে সময় কেটে গেছে বুঝতে পারিনি। রোজ ঘরে ঢুকতে ঢুকতে যেন আত্মস্থ হলাম। দেরি হয়ে গেল। হ্যাঁ, লেস্ট্রেডকে শহরেই ছেড়ে দিলাম। আমাদের একবার অবস্থলে যাওয়া দরকার। বৃষ্টি না নামলে আবার সেই ভয় করছি। জেলখানায় জেমসের সঙ্গে দেখা হলো। হলো, কিন্তু হতাশ হলাম। কথাবার্তা শুনে প্রথমে মনে হলো বুঝি খুনিকে আড়াল করার চেষ্টা করছে। পরে দেখলাম তা নয়, নিজেই খুব ঘাবড়ে গেছে। খুব চৌকস ছিল না, মনটা সরল, দেখতেও সুদর্শন। মিস টার্নারের মতো মেয়েকে বিয়ে করতে চায় না তাকে বুদ্ধিমান আমিও বলতে পারি না। ভায়া যা ভাবছো তা নয়, ব্যাপার আছে। একটা মর্মস্পর্শী ঘটনা রয়েছে এর পেছনে। জেমস সোকরা স্কুল বোর্ডিং এ থাকবার সময় ব্রিস্টলের একটা হোটেলের মেয়ের পাল্লায় পড়ে। বুঝতেই পারছো, ওরকম নরম ছেলে। রেজিস্ট্রি বিয়েটা গোপনেই সেরেছে, কিন্তু বাপকে বা অন্য কাউকে খুলে বলতে পারেনি কিছু। এদিকে বাপ ক্রমাগত চাপ দিয়ে চলেছে মিস টার্নারকে বিয়ে করার জন্য। বাপের কাছে ধমকও খাচ্ছে কম না এজন্য। হ্রদের ধারে হাত পা ছুড়ে বাবার কথারই প্রতিবাদ জানিয়েছিল সে। সত্যি কথাটা বলতে পারছে না, তাহলে পরের মুহূর্তে বাবা বাড়ি থেকে বার করে দিবে। 3 দিন পিস্তলে স্ত্রীর সঙ্গে কাটিয়ে বাড়ি ফিরেছে সবে, তখনই খুন হয়ে গেল বাবার। এদিকে হয়েছে আর এক কাণ্ড। কাগজে খুনের বিবরণ পড়ে মেয়েটি বুঝতে পেরেছে ফাঁসির দড়ি তার গলায় ঝুলছে। নিজ থেকেই তাই চিঠি দিয়ে জানিয়েছে তার আগের স্বামী বর্তমান। সুতরাং জেমসের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। বিপদ বুঝে নিজে থেকে কেটে ফেলেছে মেয়েটি।
হৃদয় বিদারক ঘটনা সন্দেহ নেই, কিন্তু বুঝতে পারছি না খুনটা তাহলে করলো কে? জেমসকে নির্দোষ বলছো, তুমি কি করে? দুটো ব্যাপার নিয়ে চিন্তা করো, তাহলে আমার সিদ্ধান্ত যাচাই করতে পারবে। মিস্টার ম্যাকার্থি জানতেন না যে ছেলে ব্রিস্টল থেকে ফিরে এসেছে, তাহলে তিনি কু করে ডাকলেন কেন? আর হ্রদের ধারেও তিনি গিয়েছিলেন অন্য কারোর সঙ্গে দেখা করতে। তিনি জানতেন ছেলে তল্লাটে নেই, এ পর্যন্ত পৌঁছার কাছে। দেখা যায়। সকালে গাড়ি নিয়ে উপস্থিত হলো লেস্ট্রেড। তার গাড়িতেই গোলাবাড়ি আর হ্রদের দিকে রওনা হলাম আমরা। পথে যেতে যেতে লেস্ট্রেড বলল, মিস্টার টার্নার এ ধকলটা কাটিয়ে উঠতে পারবেন বলে মনে হচ্ছে না। ডাক্তার তো আসার পর একরকম ছেড়েই দিয়েছেন। হোমস জিজ্ঞেস করল, বয়স হয়েছে বুঝি? তা কম হয়নি, 60 তো হবে। তবে বিদেশে থাকার সময় শরীরের উপর অত্যাচার করেছেন যথেষ্ট। এমনিতেই দিন দিন দুর্বল হয়ে পড়ছিলেন। এবারে বন্ধুর সূত্রে একেবারে ভেঙে পড়েছেন। দীর্ঘদিনের বন্ধুত্ব, বন্ধুর জন্য করেছেনও যথেষ্ট। কত বড় বাড়িটা ভাড়া পর্যন্ত নেন না। হোমস চিন্তিতভাবে যেন শবতক্তি করল। খবরটা ভালো, কাজে লাগবে মনে হচ্ছে। বন্ধুর জন্য অনেক করেছেন ভদ্রলোক, এখানকার সব লোকই তা জানে। হোমসের চোখ সহসে শানিতে ফেলত। বল, লেস্ট্রেড, একটা ব্যাপার কি কখনো চিন্তা করে দেখেছ? যে বন্ধুর এত উপকার করলেন মিস্টার টার্নার, তার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি নন একেবারে। অথচ দীর্ঘদিনের বন্ধু মিস্টার ম্যাকার নিজেই বিয়ের কথা সমানে বলে যাচ্ছেন। আর একটা কথা, মেয়েটি মিস্টার টার্নারের সম্পত্তি ভাবি বাড়ি। কি মাথায় ঢুকেছে কিছু? লেস্ট্রেড তাচ্ছিল্যের সুরে বলল, আসল ঘটনা নিয়ে হিমশিম খাচ্ছি, উটকো ব্যাপারে মাথা গলাবার সময় কোথায়? হোমস গম্ভীর ধারালো সুরে বলল, তা বটে, তুমি তো আবার আসল ব্যাপারের কারবারি। শ্লেষটা ধরতে পেরে লেস্ট্রেড তপ্তকণ্ঠে বলে উঠল, স্বীকার করছি আপনার চিন্তা একটু ভিন্ন রকমের সুর থাকে, কিন্তু এ ব্যাপারে এ নিয়ে যা ভাবছেন তা কিন্তু নয়। হোমস বাইরের দিকে তাকিয়ে বলল, এই তো গোলাবাড়ি এসে গেছে, চলো নামা যাক। দোতলা বেশ বড়সড় গোলাবাড়ি, সর্বত্র শোকের ছাপ। হোমস গিয়ে দরজা ধাক্কা দিল। ছি বেরিয়ে আসতে হোমস তার কাছে দুজোড়া বুট জুতা চাইল। মৃত্যুর সময় মিস্টার ম্যাকার্থির পায়ে যে বুট জোড়া ছিল সেইটা, আর তার ছেলে জেমসের বুট জোড়া। কিছুক্ষণের মধ্যেই জুতো নিয়ে এসেছি হোমসের হাতে দিলাম। পকেট থেকে ফিতে বের করে নানান রকম মাপ নিল ঘুরিয়ে ফিরে। তারপর জুতো ফেরত দিয়ে রওনা হলো হ্রদের দিকে। ততক্ষণে শিকারী কুকুরের মতো তীক্ষ্ণ সন্ধানী দৃষ্টি ফুটে উঠেছে হোমসের চোখে। মাঠ পার হয়ে হ্রদের ধারের জঙ্গলে উপস্থিত হলো। জলা জায়গা, অসংখ্য পদচিহ্ন স্পষ্ট হয়ে ফুটে আছে। ইস্পাত কঠিন চোখ মাটির দিকে নিবদ্ধ রেখে পর্যবেক্ষণ শুরু করলো। কখনো গুটি গুটি পা ফেলছে, কখনো দ্রুত হেঁটে যাচ্ছে। মাঠটাও চক্কর দিয়ে এলো। কৌতুকের দৃষ্টি নিয়ে লেস্ট্রেড দেখছে হোমসের কাণ্ড কারখানা। বসকুমরো তেমন কিছু নয়, বড়সড় একটা দিঘি বলা চলে। একদিকে মিস্টার টার্নারের বাড়ি, একদিকে মিস্টার ম্যাকার্থির গোলাবাড়ি। হ্রদের চারপাশে আবছা ঘাস, জঙ্গল আর জলাভূমি। এই ঘাস জমির উপরে মৃতদেহটা পড়েছিল। হোমস জায়গাটাকে ঘিরে কেবল চক্কর দিচ্ছে। একবার লেস্ট্রেডের দিকে ফিরে উঠে বলে উঠল, তুমি এখানে এসেছিলে কি করতে? এই দেখো তোমার জুতার ছাপ। মারিয়ে চটকে অন্য ছাপগুলোর 12টা বাজিয়ে গেছ। এই তো পাওয়া গেছে, একেবারে আলাদা একজোড়া দেখছি। বলতে বলতে ভিজে মাটির উপর বর্ষাতে বিছিয়ে উপরে শুয়ে পড়ল। আতস কাজ হাতেই ছিল। মাটির উপরকার ছাপ পরীক্ষা করতে করতে নিজের মনে বিড়বিড় করতে লাগলো, এই তো ছেলেটার জুতোর ছাপ। দুবার যাতায়াতের চিহ্ন স্পষ্ট। একটা ছাপে গোড়ালির দাগ প্রায় পড়েইনি, চেটো ডেবেছে বেশি, টেনে দৌড়েছে। ছোকরা দেখছি সত্য কথাই বলেছে। বাপের চিৎকার শুনে ছুটে এসেছে। এই তো মিস্টার ম্যাকার্থির বুটের ছাপ, পায়চারি করছিলেন। এই তো বন্দুকের কুদোর দাগ। এখানেই তাহলে পাপেটার কথা হচ্ছিল, কিন্তু এ কি, আবার সেই পায়ের ছাপ কেন? একবার এলো একবার গেল, কিন্তু আবার ঘুরে এসেছে দেখছি। আচ্ছা, আলখাল্লাটা নিতে এসেছিল তাহলে, কিন্তু এলো কোন দিক থেকে? ঝট করে উঠে দাঁড়ালো হোমস। একেবারে তন্ময় অবস্থা। আশেপাশে কেউ যে আছে
বোধহয় ভুলেই গেছে একেবারে। পরিচিত গন্ধ পেয়ে ব্লাড হাউন্ড যেভাবে নাক নামিয়ে ঊর্ধ্বশ্বাসে ছোটে হোস ও পুজো হয়ে সেভাবে মাটি দেখতে দেখতে দৌড়াতে লাগলো। পেছন পেছন আমরাও ছুটলাম। ঘাস জমির প্রান্তে বনের ধারে পৌঁছে আচমকা মাটিতে শটান শুয়ে পড়ে আতস কাজ ঘুরিয়ে মাটি পরীক্ষা করতে লাগলো। বাঁ হাতে শুকনো পাতা সরিয়ে ধুলোর মতো খানিকটা কিনিয়ে খামের মধ্যে রাখলো। সঙ্গে সঙ্গে চোখ মুখের চেহারায় যেন পাল্টে গেল, উজ্জ্বল চকচকে চোখ হয়ে উঠল। আশপাশ দেখলো খুঁটিয়ে খুঁটিয়ে। শ্যাওলার মধ্যে পড়েছিল একটা এবড়ো থেবড়ো পাথর। সেটা কুড়িয়ে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলো। তারপর হাঁটতে হাঁটতে গেল বড় রাস্তা পর্যন্ত। ফিরে এসে বলল, আমার কাজ শেষ, তোমরা এগো। ডান হাতের বাড়িটাই তো মিস্টার টার্নারের, তাই না? বাড়ির সরকারের সঙ্গে একবার দেখা করে আসি, একটা চিঠি লিখে আসবো। আমরা গাড়ির কাছে আসতেই হোমস ফিরে এলো। গাড়ি ছুটলো শহরের দিকে। শ্যাওলায় পড়ে থাকা পাথরটা হোমস হাতে করে নিয়ে এসেছিল। লেস্টারের হাতে তুলে দিয়ে বলল, এই ধরো খুনের হাতিয়ার। লেস্টার অবাক হয়ে হোমসের দিকে তাকিয়ে বলল, কোনো দাগ দেখছি না তো। কি করে বুঝবো এটা দিয়ে খুন করা হয়েছে? না, তা নেই, কিন্তু এটা যেখানে ছিল তার তলায় ঘাস ছিল, অন্য কোথাও থেকে তুলে এনে ফেলা হয়েছে। মৃতের খুলিতে যে চোট ছিল, এই পাথর দিয়েই তা সম্ভব। লেস্টার যেন কথাটা মেনে নিতে পারলো না। তার গলার স্বর শুনেই বোঝা গেল। বলল, কিন্তু খুনটা করলো কে? তাহলে শুনে নাও। খুনি মাথায় বেশ ঠ্যাঙা, ন্যাটা, ডান পা টেনে চলে। পায়ে ছিল মোটা সোলার শিকারের বুট। ধূসর আলখাল্লা তার গায়ে ছিল। নলে ভারতীয় চুরুট লাগিয়ে খায়। পকেটে ভোঁতা পেন্সিল কাটা ছুরি রাখে। আর নিশ্চয়ই বেশি কিছু দরকার হবে না। লেস্টার হোমসের তদন্ত পদ্ধতির সঙ্গে পরিচিত। তবু যেন মেনে নিতে পারছে না হোমসের কথাগুলো। নিজের তদন্তের সিদ্ধান্ত যে ভুল, তাহলে তা প্রমাণ হয়ে যায়। জেদ করে বলল, এইসব গালগপ্প তো আদালতে গ্রাহ্য হবে না মশাই। আমাদের কারবার প্রমাণ নিয়ে কল্পনা নিয়ে নয়। হোমস বলল, তাহলে তাহলে আর কি? তুমি তোমার পথেই চলো, আমার কাজ শেষ। সূত্র তোমাকে যা দেবার দিয়ে দিলাম। এ তল্লাটে লোকজন বিশেষ নেই, খুঁজলে আশা করি সহজেই পেয়ে যেতে পারো। আমরা আজই লন্ডনে ফিরে যাচ্ছি। সে কি, তদন্তের কাজ শেষ না করে ফিরে যাবেন কেন? বললাম যে আমার কাজ শেষ। নাও, তোমার আস্তানা এসে গেছে। লেস্ট্রেড নেমে গেল। আমরা ফিরে এলাম সরাইখানায়। খাওয়া দাওয়া শেষে একরকম নিঃশব্দেই আমরা বসে আছি। হোমস চিন্তামগ্ন। চুরুট ধরালো। ধোয়া উদ্গ্রীন করতে করতে বলল, এই মামলার দুটো আশ্চর্য ব্যাপার তোমাকে আগেই শুনেছি, নিশ্চয়ই মনে আছে। একটা হলো কুডাক, আর দ্বিতীয়টা হলো মরবার আগে র্যাট শব্দটা বলা। এবারে শোনো। অস্ট্রেলিয়ায় একজন আরেকজনকে এই চালু পদ্ধতি ডাকে। মিস্টার ম্যাকার্থি জানতেন ছেলেটা তল্লাটে নেই। তাহলে যাকে ডেকেছিলেন অস্ট্রেলিয়ার এই পদ্ধতি তারও জানা। দুজনের পরিচয় ছিল সেখানেই। তিনি দেখাও করতে গিয়েছিলেন তার সঙ্গে, ছেলেকে ডাকেননি। আর র্যাট শব্দটা এবার পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলে বিছিয়ে তুলল। বলল, এটা হলো ভিক্টোরিয়া কলোনির ম্যাপ। ব্রিস্টলে কাল চিঠি লিখে আনিয়েছি। হোমস ম্যাপের এক জায়গায় চাপা দিয়ে বলল, কি আছে পড়ো তো। এ র্যাট হাত তুলে নিয়ে পড়ল। এবারে ব্যালার্ড। মিস্টার ম্যাকার্থি মৃত্যুর আগে এই নামটি উচ্চারণ করেছিলেন। ছেলে কেবল শেষটুকুই শুনতে পায়। নামটা খুনির বলেই আমার বিশ্বাস। আশ্চর্য? হ্যাঁ, আরো একটা আশ্চর্য আছে। ধূসর আলখাল্লা ওটা গায়ে চাপিয়ে ব্যালার্ড নামের এক অস্ট্রেলিয়াবাসী পেছন থেকে পাথর হাঁকিয়ে খুনটা করেছে। এ তল্লাট তার নখদর্পণে, কেননা লোকে পৌঁছানোর রাস্তা মাত্র দুটো, একটা গোলাবাড়ি থেকে আর একটা মিস্টার টার্নারের বাড়ির দিক থেকে। তাই তো, ঠিকই বলেছে। কিন্তু খুনি যে এক পায়ে খোঁড়া সেটা জানলে কি করে? পায়ের ছাপ পেয়ে পরীক্ষা করে খুনের দেহের বিবরণ ইত্যাদি পাওয়া গেছে। ডান পায়ের ছাপ সবসময় আলতোভাবে মাটি ছুঁয়ে গেছে, খুব চাপ পড়েনি। পা টেনে চলার দৌড় নিরামদ হয়েছে। আর সে যে নেটা, সেটা কি করে বললে? খুলির বাঁ দিকে ঘেঁষে লেগেছিল চোটটা। বাঁ হাতে পাথরটা হাঁকিয়েছিল খুলে। বাপ ছেলের ঝগড়ার সময় সে লুকিয়েছিল ছাদের আড়ালে। একসময় তার হাতে ছিল ভারতের চুরুট। ছাই পাওয়া গেছে। 140 রকম তামাকের ছাই আমি আলাদা করে দেখেই চিনতে পারি। একসময় এ নিয়ে প্রবন্ধ লিখেছিলাম, তুমি জানো। চুরুটের গোড়াটা কুড়িয়ে পেলাম।
ওতে দাঁতের কামড়ের দাগ নেই, নিশ্চয়ই নলে লাগিয়ে খেয়েছে। যে ছুরি দিয়ে কেটেছে সেটা ছিল ভোঁতা, কাঁটাটা ছিল অসমান। বুঝতে পেরেছি এবার। কিন্তু তাহলে তো খুনি। ঠিক এই সময় দরজা খুলে ভিতরে ঢুকলো হোটেলের চাকর, তার পিছনে একজন আগন্তুক, মিস্টার টার্নার। পা টেনে টেনে ঘরে ঢুকলেন ভদ্রলোক। বয়সের ভারে কাঁধ ঝুলে পড়েছে, সারা মুখে বলির রেখা, দাড়িতে ছোট্ট মোটা জটিল জট আছে। শক্তিমান চেহারা, কিন্তু মুখ পাংশুর, ঠোঁট আর নাকের খাঁজ নীল হয়ে আছে, রক্তহীনতার লক্ষণ স্পষ্ট। হোমস বলল, বসুন। চিঠিটা আমি রেখে এসেছিলাম। আপনি লিখেছেন, কেলেঙ্কারি যদি এড়াইতেই চাই তাহলে যেন আপনার সঙ্গে দেখা করি। হোমস আগের মতোই শান্ত সংযত কণ্ঠে বললেন, তাই মিস্টার ম্যাকার্থি খুনের ব্যাপারটা আমি জেনেছি। কথাটা শুনে দুই করতলে মুখ লুকিয়ে কোকিয়ে উঠলেন বৃদ্ধ টার্নার। স্খলিত স্বরে বললেন, কিন্তু বিনা অপরাধে জেমসকে শাস্তি পেতে আমি দেব না। ঠিক করে রেখেছি, তাহলে খোলাখুলিভাবে সব জানাবো। মেয়েটার জন্য এতদিন মুখ খুলতে পারেনি। আমার গ্রেপ্তার হওয়ার কথা শুনলে ও সইতে পারবে না। কিন্তু মিস্টার টার্নার, এত জল না গড়াতে পারে। চমকে উঠে মিস্টার টার্নার বললেন, তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনি নিশ্চয়ই জানেন আমি সরকারের নুন খাই না। কেবল আপনার মেয়ের পীড়াপিড়িতে এই কেসে নাক গলাতে হয়েছে। তার মতো আমিও চাই নির্দোষ জেমসের গায়ে যেন আঁচড় না পড়ে। মিস্টার হোমস, আমি রোগগ্রস্ত। বুঝতে পারছি আয়ু শেষ হয়ে এসেছে। মৃত্যুটা বাড়ি হোক, জেলে যেন পচে না মরি। হোমস ততক্ষণে কাগজ কলম টেনে নিয়েছে। বলল, আপনি ঘটনাটা বলে যান, আমি লিখে নিচ্ছি। সাক্ষী ওয়াটসন, জেমসকে যদি কোনোভাবেই রক্ষা করা সম্ভব না হয়, কেবল তখনই প্রকাশ করবো এই স্বীকারোক্তি। তার আগে নয়, আপনি বিশ্বাস করতে পারেন। মিস্টার হোমস, আপনি দেখবেন অ্যালিস যেন এই ঘটনা শুনে কষ্ট না পায়। মামলা শেষ হওয়া পর্যন্ত নিশ্চয় আমি থাকবো না। দয়া করে আপনি লিখে নিন। এই ম্যাকার্থি লোকটা ছিল জ্যান্ত শয়তান, তবু বন্ধু চাষিয়ে রাখতে হয়েছিল। গত 20 বছর ধরে সে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। তার আসল পরিচয় কেউই জানে না। যৌবনে অসৎ সংসর্গে মিশে অনেক কুকর্ম করেছি। 6 জনে একটা দল গড়েছিলাম। ডাকাতি, লুটতরাজ, ছিনতাই এসবই ছিল আমাদের কাজ। ব্যালারাটের কুখ্যাত জ্যাকের নাম শুনলে লোক শিউরে উঠত। একদিন একটা সোনাভর্তি গাড়ি লুট করি। 6 জন পাহারাদারের 4 জনকে আমরা খতম করি। তারপর ড্রাইভারের কপালে পিস্তল ঠেকিয়ে গাড়ি দাঁড় করালাম। সেই সুযোগে সে আমাকে খুঁটিয়ে দেখে নিয়েছিল। সেই সময় যদি তার মাথাটা গুঁড়িয়ে দিতাম, তাহলে আজ এই পরিস্থিতির সামনে দাঁড়াতে হতো না আমাকে। এই ড্রাইভার ছিল ম্যাকার্থি। লুট করে প্রচুর সোনা পেয়েছিলাম প্রত্যেকে। ঠিক করলাম সারা জীবনের মতো বন্দোবস্ত হয়ে গেছে, আর কুকর্ম না। এবার সৎভাবে জীবনযাপন করব। দেশে ফিরে এসে জমি জায়গা কিনে বসবাস শুরু করি। বিয়ে করলাম, মেয়ে হলো। জীবন ভালোই কাটছিল। সহসা স্ত্রী অকালে মারা গেলেন। স্ত্রীর মৃত্যুর পর এই মেয়ে মুখ চেয়ে ছন্নছাড়া হয়ে যায়নি, নইলে আবার হয়তো অন্ধকারের জীবন শুরু হতো। এই সময় একদিন শহরের পথে দেখা হয়ে গেল ম্যাকার্থির সাথে। দিনহীন অবস্থা। আমি বিত্ত প্রতিপত্তি নিয়ে সমাজে প্রতিষ্ঠিত তখন। ভয় দেখিয়ে সে আমার সবচেয়ে ভালো বাড়িটি, জমি বিনা ভাড়ায় ভোগ করতে লাগলো। যখন তখন টাকার জন্য এসে দাঁড়াতো। পুলিশে খবর দেওয়ার হুমকি দিত। জীবন দুঃসহ হয়ে উঠত। মেয়ের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করতে হতো। ক্রমে অ্যালিস বড় হয়ে উঠল, সবকিছু বুঝতে শিখল। সুযোগ বুঝে ম্যাকার্থি মেয়েকে সব জানিয়ে দেওয়ার হুমকি দিয়ে নিগ্রহের মাত্রা বাড়িয়ে চলল। আমার প্রতিবাদ করার উপায় নেই। মেয়ে তার বাপের দুষ্কর্মের কথা জানবে, এর চাইতে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে। শয়তানটা একদিন অ্যালিসকেই চেয়ে বসল। আমি বুঝতে পারছিলাম ওর উদ্দেশ্য আমার সর্বস্ব গ্রাস করা। আমি রোগগ্রস্ত হয়ে পড়েছি সে খবর সে জানত, কিন্তু লোকটার নোংরা রক্ত আমার রক্তের সঙ্গে মিশবে এই চিন্তা আমার কাছে অসহ্য ছিল। তাই এবারে রুখে না দাঁড়িয়ে রইলাম না। জেমস নিষ্পাপ শান্ত ছিলেন, তার সম্পর্কে কোনো বিতৃষ্ণা নেই আমার। কিন্তু সে তো শয়তান ম্যাকার্থিরই ছিল। জানতাম একবার যখন মুখ থেকে বার করেছে, শেষ না দেখে আমাকে নিষ্কৃতি দেবে না। তাই ঠিক করলাম শেষ বোঝাপড়া এবারই করতে হবে। হ্রদের পাড়ে দেখা করার ব্যবস্থা হলো। গিয়ে দেখি ছেলের সঙ্গে তর্ক হচ্ছে ম্যাকার্থির। প্রসঙ্গটা আমার মেয়েকে নিয়ে। বিয়ে করার জন্য নানাভাবে বোঝানোর চেষ্টা করছে ছেলেকে। আড়ালে দাঁড়িয়ে চুরুট টানতে টানতে সবই শুনতে পাচ্ছিলাম।
ম্যাকার্থির নিজ কথাবার্তা শুনে রক্তে আগুন ধরে গেল। পরিষ্কার বুঝতে পারলাম, এই শয়তান যতদিন বেঁচে থাকবে ততদিন আমার নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আমার তো আয়ু শেষ হয়ে এসেছে, কিন্তু যে কদিন বাঁচবো শান্তিতে বাঁচতে চাই। ঠিক করলাম ওকে আর ছেড়ে রাখা যায় না। হয়তো থাকবে ও, নয়তো থাকবো আমি। জলাজমিতে পাথরের অভাব নেই, পেছন থেকে পাথর আঁকড়ে খুন করলাম ওকে। চিৎকার শুনে জেমস আসবার আগেই পালিয়ে গেল, কিন্তু আলখাল্লাটা ফেলে গিয়েছিলাম, তাই আবার ফিরে আসতে হলো। স্বীকারোক্তি লেখা শেষ করে হোমস টার্নারকে দিয়ে সই করিয়ে দিল। তারপর বলল, টার্নার, আপনার বিচারটা উপরওয়ালার আদালতেই হোক, এই আমি চাই। তাই এখানকার আদালতে এটা পেশ করার ইচ্ছা আমার নেই। কেবল যদি দেখি নির্দোষ জেমসের সাজা কিছুতেই ঠেকানো যাচ্ছে না, তাকে বাঁচাবার শেষ উপায় হিসেবে এই স্বীকারোক্তি আমি কাজে লাগাবো। ততদিন এটা আমার কাছেই থাকবে। বুক খালি করে নিঃশ্বাস ছেড়ে মিস্টার টার্নার বললেন, আমি বাঁচলাম, এবারে শান্তিতে চোখ বুঝতে পারবো। বলতে বলতে পা টেনে টেনে ঘর থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধ। টার্নারের ইচ্ছেই পূরণ হলো শেষ পর্যন্ত। তার স্বীকারোক্তি আর আদালতে পেশ করার দরকার হয়নি। অন্যান্য প্রমাণের জোরেই জেমসকে খালাস করে আনলো হোমস। মিস্টার টার্নার এখন পরলোকে, তার মেয়েকে নিয়ে সুখ শান্তিতে ঘর কন্যা করছে ম্যাকার্থির ছেলে জেমস। আজও তারা জানে না কি ভয়াবহ কুটিল মেঘ জমে উঠেছিল তাদের ভাগ্যের আকাশ ঘিরে।